Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to explain you section 498 under IPC with comparative study of the provisions of BNS. যেটা নতুন একটা আইন এসেছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 2023 সেটার সাথে আমি আইপিসির কি ডিফারেন্স সেটাই বলবো। So section 498 deals with cruelty by husband or relative of husband. তার মানে কি যেখানে 498 এটা লজ করা যায় কার এগেইনস্টে, হাজবেন্ড এবং রিলেটিভ অফ আ হাজবেন্ড অফ এ ওম্যান হু ইজ সাবজেক্টেড টু ক্রুয়েলটি বাই দ্য হাজবেন্ড অর রিলেটিভ অফ হাজবেন্ড। So section 498 provided that whoever being the husband or the relative of husband of a woman subject such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to 3 years and shall also be liable to fine. তাহলে আমরা এখানে দেখব যে কার এগেইনস্টে আমরা 498 এ লঞ্চ করতে পারি। সেখানে বলেছে হু এভার, অর্থাৎ হু এভার মানে হচ্ছে হাজবেন্ড বা রিলেটিভ অফ দ্য হাজবেন্ড অফ এ ওমেন, এই ওমেনটাই মানে ক্রুয়েলটির শিকার হচ্ছে। তাহলে হুএভার বিং দ্য হাজবেন্ড অর রিলেটিভ অফ দ্য হাজবেন্ড অফ এ ওম্যান সাবজেক্ট সাচ ওমেন টু ক্রুয়েলটি, ক্রুয়েলটি যদি করে থাকে তাহলে তাকে কিন্তু কি সাজা দেওয়া হবে, শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু, মানে হচ্ছে আপ টু 3 ইয়ার্স পানিশমেন্ট প্লাস ফাইন, এটা হচ্ছে পানিশমেন্ট। ওকে, এবার যে আমরা ক্রুয়েলটির কথা বললাম সেই ক্রুয়েলটি মানেটা কি, এখানে দেখুন এক্সপ্লেনেশন টু সেকশন 498 এ এটাকে এখানেই বলে দিয়েছে যে ক্রুয়েলটি মানে কি। ক্রুয়েলটি মিনস শুধুমাত্র এই সেকশনের জন্য, ফর দ্য পারপাসেস অফ দিস সেকশন ক্রুয়েলটি মিনস এনি উইলফুল কন্ডাক্ট, অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কিছু করছে যেখানে which is of such a nature, এমন একটা নেচারে যেখানে as is likely to drive the woman to commit suicide, এমন কিছু করছে যেখানে যে ওমেনটাকে উপরে ক্রুয়েলটি করা হচ্ছে সে সুইসাইড করতে বাধ্য হচ্ছে, to commit suicide or to cause grave injury or danger, grave injury or danger কিসে হচ্ছে, that is the life, limb or health, সেই ওমেনটির লাইফ, লিম্ব বা হেলথ, হ্যাঁ এর উপরে যদি কোনো ইনজুরি হয়, ধরুন এমন ওকে মারধর করেছে যেখানে ওর মাথা ফেটে গেছে, ওর পা ভেঙে গেছে, হাতে কোনো একটা আঘাত হয়েছে, কোনো রকমের আঘাত যেটা কিনা লাইফ, লিম্ব বা হেলথটাকে ডেঞ্জার করছে বা ইনজুরি দিচ্ছে, সেটা কিন্তু আবার হতে পারে ওয়েদার ফিজিক্যাল আর মেন্টাল, মেন্টালিও হতে পারে ফিজিক্যালিও হতে পারে, যদি হয়ে থাকে তাহলে সেইটাকে আমরা বলবো ক্রুয়েলটি। তাহলে এতে কি বলছে, এতে বলছে এনি উইলফুল কন্ডাক্ট হুইচ ইজ অফ সাচ এ নেচার অ্যাজ ইজ লাইকলি টু ড্রাইভ দ্য ওমেন টু কমিট সুইসাইড, তাহলে এমন কোন একটা উইলফুল কন্ডাক্ট যেটা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে কোনো হাজবেন্ড বা রিলেটিভ অফ হাজবেন্ড ওকে ইচ্ছাকৃতভাবে এমন কিছু দিক মানে কন্ডাক্ট করছে, ওর সাথে এমন ব্যবহার করছে যেখানে কিনা ও সেই ওমেনটি সুইসাইড করতে বাধ্য হচ্ছে, বা এমন কোনো ক্রুয়েলটি করছে, এমন কোনো ওকে আঘাত দিচ্ছে যেটা কিনা ওর লাইফ, লিম্ব বা হেলথের ক্ষেত্রে ইনজুরি দিচ্ছে, মানে ডেঞ্জার হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস নেচার। আচ্ছা, যেটা কিনা ওয়েদার মেন্টাল আর ফিজিক্যাল, সেটা কিন্তু মেন্টালিও হতে পারে ফিজিক্যালিও হতে পারে। ফিজিক্যালি তো আপনারা বুঝলেন যে যেরকম ভাবে হাত পা ভেঙে গেল বা এমন কোনো ঘটনা ঘটলো যেখানে ওকে হসপিটালাইজ করতে হলো, সেক্ষেত্রে এটা জিনিসটা আসবে। এবার মেন্টালি বলতে কি বুঝবো, মেন্টাল বলতে বোঝা যায় যে যদি ধরুন এমন কিছু কথা বলছে, ওকে এমন গালিগালাজ করছে, ওর বাপের বাড়ি নিয়ে এমন কিছু কথা বলছে যেখানে ওর খুব সেন্টিমেন্টাল লাগছে, বা ধরুন ওনার মেয়েটির বাচ্চা হয়নি, তোকে মানে একটা কটূক্তি করে এমন কিছু বলছে যে বাচ্চা হয়নি বলে ওকে সারাক্ষণ গঞ্জনা লাঞ্ছনা দিতে থাকছে, তখন সেগুলোই হচ্ছে ওটা মেন্টাল ক্রুয়েলটিতে চলে আসবে। এবার দেখুন বি তে বলেছে হ্যারাসমেন্ট, তাহলে আমরা প্রথমটা উইলফুল কন্ডাক্ট দিলাম, এবারে হচ্ছে হ্যারাসমেন্ট, harassment of the woman where such harassment is with a view to coercing her to meet any unlawful demand for property or valuable security, অর্থাৎ এমন ভাবে হ্যারাস করছে যাতে ও কিনা
একটা আনলফুল ডিমান্ড মিট করতে পারে। অ্যাকচুয়ালি মানে এটার মানে হচ্ছে যে ধরুন ওকে বলা হচ্ছে যে যাও তুমি বাপের বাড়ি থেকে গিয়ে 5 লাখ টাকা নিয়ে এসো ডাউরি হিসেবে। তোমার বাবাকে বলো যে যেন 5 লাখ টাকা দেয়। হ্যাঁ, এবং বা কোনো ভ্যালুয়েবল সিকিউরিটি ধরো একটা সেল ডিড বা গিফট ডিড আমার নামে যেন তোমাদের প্রপার্টি সবকিছু করে দেয়। হ্যাঁ, হাজবেন্ড বললো বা রিলেটিভ অফ হাজবেন্ড বললো, তো সেগুলো হচ্ছে এটা কিন্তু এটা একটা হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টটা কেমন ভাবে হচ্ছে, যে সেই হ্যারাসমেন্টটা এমন হচ্ছে যেখানে ওই মেয়েটিকে বাধ্য করছে যে ওর বাপের বাড়ি থেকে প্রপার্টি নিয়ে আসতে, মানে কোনো আনলফুল ডিমান্ড যাতে মিট করাতে পারে, এনি প্রপার্টি বা ভ্যালুয়েবল সিকিউরিটি। ওকে বলা হচ্ছে যে তুমি কিন্তু এগুলোকে ডিমান্ড গুলোকে ফুলফিল করো, or is on account of failure by her or any person related to her to meet demand। এবার ধরুন এটা একটা আলাদা পোর্শন, এটা হচ্ছে is on account of, মানে অর্থাৎ এই হ্যারাসমেন্টটাই হচ্ছে is on account of failure by her। সেই মেয়েটি, সেই ওমেন যদি ওই মানে প্রপার্টি ভ্যালুয়েবল সিকিউরিটি বা প্রপার্টি ডিমান্ড গুলো ফুলফিল করতে না পারে, যদিও ফুলফিল করতে সেগুলো না পারে, তখন কি হয়, তাকে হ্যারাস করতে শুরু করে হাজবেন্ড বা রিলেটিভ অফ হাজবেন্ড, শ্বশুর বাড়ির লোকজন। যদি সেই ক্ষেত্রে ইজ অন অ্যাকাউন্ট অফ ফেলিওর বাই হার অর এনি পার্সন রিলেটেড টু হার, অর্থাৎ তার বাপের বাড়ির লোকজন, সেই যদি আনলফুল ডিমান্ডটা ফুলফিল না করতে পারে, বা ওই মেয়েটি যদি বাপের বাড়িতে গিয়ে সেই জিনিসগুলি না বলতে পারে এবং খালি হাতে ফিরে আসে, তখন তাকে বলা হয় যে ইজ অন অ্যাকাউন্ট অফ ফেলিওর বাই হার অর এনি পার্সন রিলেটেড টু হার টু মিট ডিমান্ড। এই ডিমান্ডটা ফুলফিল না করতে পারলে তখন যে হ্যারাসমেন্টটা করে সেটা হচ্ছে আমরা এক্সপ্লানেশনের বিতে চলে আসবে। তাহলে আমরা কি বলতে মানে বুঝতে পারলাম এটা থেকে, যে কোনো পার্সন হুএভার, সে কিনা হাজবেন্ডও হতে পারে বা রিলেটিভ অফ দ্য হাজবেন্ড হতে পারে, তারা যদি কোনো উমেনের উপরে ক্রুয়েলিটি করে, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সাজা এবং ফাইন হবে। এবার হয়ে যাচ্ছে যে সেই ক্রুয়েলিটি মানে আমরা কি বুঝবো, দুটো জিনিস, একটা হচ্ছে উইলফুল কন্ডাক্ট, আরেকটা হচ্ছে হ্যারাসমেন্ট। উইলফুল কন্ডাক্ট হচ্ছে সেটাই যেটা ওই ওমেনটাকে সুইসাইড কমিট করতে বাধ্য করে বা কোনো ইনজুরি বা ডেঞ্জার দিচ্ছে লাইফ, লিম বা হেলথে, ওয়েদার মেন্টাল বা ফিজিক্যাল। এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টটা এমন ভাবে করছে যাতে কিনা ও আনলফুল ডিমান্ড গুলো ফুলফিল করাতে পারে ও বাপের বাড়ির লোকজনকে দিয়ে, বা ভ্যালুয়েবল সিকিউরিটিটাকেও মানে ভ্যালুয়েবল সিকিউরিটি বলতে যেটা একটা দলিল বা যাই হোক একটা কোনো ডকুমেন্ট যেটা কিনা কোনো রাইট এক্সিস্ট করাচ্ছে বা ট্রান্সফার করাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গিফট ডিড করে দেওয়া, হ্যাঁ, কোনো প্রপার্টি ওর নামে লিখে দেওয়া, এইসব জিনিসগুলো সেইগুলো যদি করতে বাধ্য করায়, বা ওই হ্যারাসমেন্টটা কি কারণে হতে পারে, যদি এই আনলফুল ডিমান্ড গুলো ফুলফিল না করাতে পারে, তখন হ্যারাসমেন্টটা শুরু হয়। তাহলে এই দুটো হচ্ছে ক্রুয়েলটি, আর ক্রুয়েলটি করলে এই পানিশমেন্ট। এবার আমরা বলি, অনেকেই ভাবতে পারেন যে কি ব্যাপার, হ্যাঁ বিএনএস একটা নতুন আইন চলে এলো, হ্যাঁ আমরা 498 এটা এত বছর ধরে পড়ে এসেছি, তাহলে কি পুরোপুরি একটা আলাদা আইন চলে এলো, আমরা কি করব? মাথায় একটা বাজ পড়ার মতো মানে অবস্থা। তো আমি এখানে বলি কোনো চিন্তা করার ব্যাপারই নয়। 498 তে যে ব্যাপারটা আছে পুরোপুরি বিএনএস এ আছে। এই যে ফার্স্ট পোর্শনটা আমরা পড়লাম সেটা চলে গেছে সেকশন 85 এ। সেকশন 85 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023। এই পোর্শনটাই পানিশমেন্ট পর্যন্ত যে পোর্শনটা, এই পানিশমেন্টের পোর্শনটা চলে এসেছে সেকশন 85 এ, এবং যে এক্সপ্লানেশনের যে ব্যাপারটা, সেই এক্সপ্লানেশনটা চলে এসেছে সেকশন 86 এ। ব্যাস, আর কোনো এটা তফাৎ নেই, মানে নিশ্চিন্তে এটা করা যেতে পারে। আরেকটা বলি যে সেকশন 498 এ এটা হচ্ছে কগনিজেবল অফেন্স এবং নন বেলেবল। কগনিজেবল এবং নন বেলেবল। আর আরেকটা কথা বলি, এখানে যেমন কগনিজেবল এন্ড নন বেলেবল অফেন্স সেকশন 498 এর আন্ডারে, বিএনএস এও কিন্তু সেম, বিএনএস এও এটা কগনিজেবল। নাও we will discuss who can file the complaint against such person who commits the cruelty। তো ফার্স্ট হচ্ছে এগ্রিড পার্সন, তার মানে ওমেন নিজেই এটা মানে ক্রুয়েলটির কমপ্লেন করতে পারে, বা তার ফাদার, ধরুন
ওমেন এমন অবস্থায় আছে যে নিজে আসতে পারছে না, হসপিটালাইজ আছে, তখন তার ফাদার করতে পারে, বা ও যদি আসতে না চাইছে তো ফাদার করতে পারে, মাদার করতে পারে, তার ভাই করতে পারে, ব্রাদার সিস্টার করতে পারে, ফাদার্স অর মাদার্স ব্রাদার অর সিস্টার মানে কাকা মামা বা পিসি মাসি এরা করতে পারে। আচ্ছা, আর এনি পার্সন রিলেটেড টু হার বাই ব্লাড, ম্যারেজ অর অ্যাডপশন, ম্যারেজের সাথে সম্পর্কিত বা অ্যাডপশনের সাথে সম্পর্কিত বা ব্লাড রিলেশন যদি কেউ থাকে, এদেরকে ছাড়া, এতদূর পর্যন্ত 6 পর্যন্ত এদের ছাড়া অন্যরা যদি থাকে তাহলে কিন্তু উইথ দি লিভ অফ দি কোর্ট, উইথ দি লিভ অফ দি কোর্ট উনি কি করতে পারেন, না এনারাও কমপ্লেন্ট ফাইল করতে পারে। সেটা কিন্তু দেওয়া আছে সেকশন 198 এ অফ সিআরপিসি। আচ্ছা, তার মানে কি, যে এই যে অ্যাগ্রিড পার্সন ওমেন, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এরা, আর ফাদার্স অর মাদার্স ব্রাদার অর সিস্টার এরা, এবং এরা যদি না করে তাহলে উইথ দি লিভ অফ দি কোর্ট এনি পার্সন রিলেটেড টু ব্লাড, ম্যারেজ অর অ্যাডপশন, এনারা ছাড়া কোর্ট যদি অন্য কেউ কমপ্লেন করে তাহলে কিন্তু কোর্ট কগনিজেন্স নেবে না। এটা বলা হচ্ছে সেকশন 198A অফ সিআরপিসি। এবারে বলি বিএনএস এর সাথে এর ডিফারেন্সটা কোথায়, না বিএনএস এর সাথে কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র সেকশন ছাড়া, সেকশন 220 অফ বিএনএসএস, ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, এখানে সেকশন 220 আন্ডারে এই জিনিসটাই বলা আছে। তাহলে দেখছেন কোনো ডিফারেন্স নেই। প্রথমে দেখালাম 85 এর 86 এ বিএনএস এর আন্ডারে 498 চলে গেছে, এবং সেকশন 198A অফ সিআরপিসি তে চলে গেছে 220 অফ বিএনএস। আচ্ছা, এরপর এটা যেটা আছে সেটা এই জিনিসটাই, এই যে সেকশন 198 এর সিআরপিসি বা সেকশন 220 অফ বিএনএসএস, এই ব্যাপারটাই বলে দিয়েছে রশ্মি চোপড়া। ভার্সেস স্টেট অফ ইউপি 2019 এ সুপ্রিম কোর্ট। 2019 এ সুপ্রিম কোর্ট এই রশ্মি চোপড়া ভার্সেস স্টেট অফ ইউপি এই কেসের মধ্যেই বলে দিয়েছে যে শুধুমাত্র যে ওমেনকেই ফাইল করতে হবে সেকশন 498 এর আন্ডারে 12 কেস, শুধুমাত্র যে ওই এগ্রিড ওমেনকে বা ভিকটিমকে যে শুধুমাত্র কমপ্লেন ফাইল করতে হবে সেটা নয়, হ্যাঁ অন্যরাও কিন্তু যারা যারা আছেন তারাও কিন্তু করতে পারেন, এটা বলে দেওয়া হয়েছে এই কেসটিতে। তো যদি এবার বলি আমাদের মানে লেকচার শেষ হলো। এবার যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার আরো ভিডিও আসবে বিএনএস এর সাথে আইপিসি, সিআরপিসি, বিএনএস এর সাথে আইপিসি যে কম্পারেটিভ স্টাডি সেটা বা অন্যান্য যা যা আইন আছে তার উপরে অনেক আসবে। আপনারা মানে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।